করব, কারণ ওই অফিসের বস বলেছে। আমি কিভাবে না করতে পারি? কংগ্রাচুলেশন আঙ্কেল। ধন্যবাদ বাবা তোমাকে। এই নাও মিষ্টি খাও। আমি নীলার আব্বুর থেকে একটা মিষ্টি নিয়ে খেয়ে নিলাম। আমাদের চেঁচামেচি শুনে নীলা ওপর থেকে নিচে নেমে এসে বলল, কি হয়েছে আম্মু? আর আব্বু, তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলে যে? মারে, শহরের বড় কোম্পানিতে এমডি হিসাবে চাকরি পেয়েছি। ঢাকায় যেতে হবে আমাদের। সত্যি বলছো আব্বু? এটা তো খুশির খবর। রে মা, এই নে মিষ্টি খা। আর শোন, সব কিছু রেডি করে রাখ। কালই আমরা চলে যাব ঢাকায়। আমাদের জন্য একটা বাড়িও দিয়েছি। তাহলে তো ভালোই আব্বু। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটা চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে আমি চলে গেলাম রুমে। রুমে যেতেই নীলার আব্বু ফোন করলো, বলল, স্যার, আমি রাজি আছি। আমরা কালই চলে যাব ঢাকায়। ওকে, 309 নম্বর বাড়িটা আপনাদের বাড়ি, আর ওইখানে আমার একজন লোক থাকবে। আমার নাম বললেই আপনাকে চাবি দিয়ে দেবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমি ফোনটা রেখে দিলাম। রেখে চলে গেলাম নিচে। নিচে গিয়ে আমি আন্টি, আঙ্কেল আর নীলার সাথে প্যাকিং করতে লাগলাম। আঙ্কেল, এইগুলো কি দিয়ে নেবেন? আনন্দের মাঝে গাড়ির কথাই মনে ছিল না। আঙ্কেল, চিন্তা করবেন না, আমার এক পরিচিত বন্ধু আছে, তার অনেক বড় গাড়ি। এই গাড়ি দিয়ে নিয়ে যাওয়া যাবে। তাহলে তো ভালোই হয়। আমি ফোন করে আমার অফিসের সব থেকে বড় গাড়ির ড্রাইভারকে ফোন দিয়ে বলে দিলাম সব প্যাকিং করা শেষ। আন্টি বলল, রাতুল আর নীলা, যা তোরা গিয়ে ঘুমিয়ে যা। আমরা আর কিছু গুছিয়ে গিয়ে ঘুমোইয়ে যাব। না আন্টি, আমরা সবাই একসাথেই ঘুমাবো। এরপর আমরা সব জিনিস প্যাকিং করে ফেললাম। এরপর আমরা চলে গেলাম যার যার রুমে। রুমে গিয়ে বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। নীলা বলল, এই গাড়ি এসেছে, ড্রাইভার তোমাকে ডাকতেছে। ওকে, তুমি ড্রাইভারকে বলো জিনিসপত্রগুলো ভরতে, আমি আসছি ফ্রেশ হয়ে। আচ্ছা। নীলা চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই ড্রাইভার আমাকে দেখে বলল, স্যার, আমরা সব জিনিসপত্র ভরে ফেলেছি। এখন কি আমরা চলে যাব নাকি থাকবো? তোমরা চলে যাও, আর এই নাও তোমাদের গাড়ি ভাড়ার টাকা। এরপর ড্রাইভার ভাড়ার টাকা নিয়ে চলে গেল। আমিও চলে আসলাম ঘরে। ঘরে আসতেই আন্টি বলল, সব জিনিস তো নিয়ে গেছে, এখন কি রান্না করব? আন্টি, কিছু লাগবে না, আমরা হোটেল থেকে খেয়ে নিব। আচ্ছা চলো। নীলার আব্বু বলল, রাতুল বাবা, বাড়ি তো খালি পড়ে থাকবে, বাড়িটা ভাড়া দিয়ে দিলে কেমন হয়? ভালো হয় আঙ্কেল, আপনার যেটা ইচ্ছা সেটাই করবেন, সমস্যা নেই। আমার কাছে একজন বাড়ির কথা বলেছিল, তাকেই দিয়ে দিই বাড়িটা। আচ্ছা দাও। এরপর আমি ইমনকে ফোন করে বললাম, নাইমের আম্মু আব্বুকে এই বাড়িতে নিয়ে আয়। আচ্ছা। এরপর আমরা ঢাকার পথে রওনা দিলাম। প্রায় 3 ঘন্টায় পৌঁছে গেলাম ঢাকায়। আমাদের বাড়িতে সবকিছু সাজিয়ে রেখেছে, আর আমাদের বেডরুমের সবকিছু সাজাতে হবে। আমি, নীলা, আন্টি, আঙ্কেল মিলে আমাদের বেডরুমটা ঠিক করে নিলাম। আন্টি বলল, রাতুল, দুপুর তো হয়ে এসেছে, খাবার দাবার রান্না বসিয়ে দিই। না আন্টি, আজকের দিন খাবার রান্না করতে হবে না, আমি খাবার আনছি বাইরে থেকে। আচ্ছা যাও। আম্মু, আমি যাই রাতুলের সাথে। না, তুই গিয়ে ফ্রেশ হয়ে নে, রাতুল চলে আসবে তাড়াতাড়ি। আচ্ছা। নীলা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বিকালে একটা জায়গায় ঘুরতে যাব। সত্যি? হুম। আমি এই বলে চলে আসলাম বাইরে। বাইরে এসে গাড়িটা নিয়ে চলে গেলাম এখানকার বিখ্যাত বিরিয়ানির দোকানে। আমি গাড়ি থেকে নেমে ভেতরে যেতেই ম্যানেজার বলল, আরে রাতুল বাবা, এত বছর কই ছিলে? আঙ্কেল, আমাকে চিনতে পারছেন? বাবা, তোমাকে কিভাবে ভুলতে পারি? তুমি তো আগে আমাদের দোকান থেকে আগে প্রতিদিন বিরিয়ানি খাইতে তোমার বন্ধুদের নিয়ে। আচ্ছা আঙ্কেল, 6 প্যাকেট বিরিয়ানি দেন।
আপনাদের দোকানের বিরিয়ানি অনেক বছর খাই না। রাতুল, এই নাও। আঙ্কেল, এই নেন টাকা। আমি টাকা নিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবাই বিরিয়ানি খেতে লাগলাম। নীলা বলল, বিরিয়ানিটা তো খুব মজার। আম্মু, আরও থাকলে দাও। এই নে, তুই তো 2 প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেললি। রাতুল কি খাবে? আন্টি, দাও নীলাকে। আমার 1 প্যাকেট খেয়েই পেট ভরে গেছে। তুমি আর একটু নাও। না, আপনি নীলাকে দেন। এই বলে আমি চলে আসলাম কিচেনে। হাত ধুয়ে সোফায় বসে তৌফিককে মেসেজ দিয়ে বললাম বিকেল 3টায় যেন আমার সব থেকে দামি গাড়িটা 309 নম্বর বাড়িতে থাকে। আচ্ছা ভাই, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ওকে। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনে সবাই চমকে উঠল। নীলা বলল, এখন আবার কে আসলো? নীলা, দরজাটা খুলে একটা ছেলে চাবি দেবে, সেটা নিয়ে আসো। আচ্ছা। নীলা চাবিটা নিয়ে এসে বলল, এটা তো সোনার বানানো চাবি, কিন্তু এটা কিসের? আমার সাথে চলো। আন্টি, আঙ্কেল, আপনারাও আসেন। এরপর আমি সবাইকে নিয়ে গ্যারেজে চলে আসলাম। গ্যারেজের লাইটটা জ্বালাতেই সবাই হাঁ করে গাড়ির দিকে তাকিয়ে আছে। নীলা বলল, এটা কার গাড়ি? এটা আমার গাড়ি। এই গাড়ি তো 1 কোটি টাকা দিয়েও কেনা যায় না, তুমি কিভাবে কিনলে? আস্তে আস্তে সব জানতে পারবে। আজকে এটা দিয়ে ঘুরতে যাব। আঙ্কেল বলল, রাতুল, আমি তো এখানকার কিছু চিনি না, কোথায় যাব? আঙ্কেল, আমাদের বাড়ি থেকে একটু সামনে হোটেলে একটা সুন্দর পার্ক আছে, আর ওইখান থেকে একটা রিক্সাওয়ালাকে বলবেন নদীর ধারে নিয়ে যেতে। ওইখানে খুব সুন্দর জায়গা আছে। আজকে যাব না, কাল তুমি আমাদের নিয়ে যাবি। ওকে আঙ্কেল। এরপর আমরা সবাই খেয়ে গল্প করতে লাগলাম। আঙ্কেল বলল, রাতুল, তোমাদের বাড়ি তো এইখানেই, তো আমাদের কবে দিয়ে যাবা? আঙ্কেল, যেই দিন আমার পরিবার আমাকে মেনে নেবে সেই দিন। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমার অফিসটা কত দূর হবে? আঙ্কেল, এই তো 7 থেকে 10 মিনিট লাগে যেতে। আমি দেখিয়ে দিব নে। আচ্ছা, আজকে তো তোমরা ঘুরতে যাবে, নীলাকে দেখে রেখো, নীলা তো এইখানে নতুন। আঙ্কেল, আপনার কোনো চিন্তা করতে হবে না। যদি হারিয়েও যায়, একটা রিক্সাওয়ালাকে 309 নম্বর বাড়িতে নিয়ে যেতে বললেই নিয়ে আসবে। আর নীলাকে সব চিনিয়ে দেবো এখানে। 4টা তো বেজে গেছে, কখন যাবে? এখনই যাব। যাও, তুমি কালো বোরকা আর হিজাবটা পরে আসো। আচ্ছা। আন্টি, বিরিয়ানিটা কেমন হয়েছিল? খুব ভালো, মনে হচ্ছিল আমি অমৃত খাচ্ছি এমন। আচ্ছা, আমি ছোট থেকে এই চাচার দোকানে বিরিয়ানি খেতাম, তাই আজও ভুলতে পারি না সেই বিরিয়ানির স্বাদ। নীলা চলে আসলো। নীলার দিকে তাকিয়ে দেখি নীলার কোনো কিছু দেখা যাচ্ছে না, এমন করে সেজে এসেছে। আন্টি বলল, নীলা, আজ তোকে খুব সুন্দর লাগছে, যা ঘুরে আয়। আমি নীলাকে নিয়ে চলে আসলাম বাইরে। বাইরে এসে গ্যারেজ থেকে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটা বের করে আনলাম। নীলা বলল, এটা কিভাবে আনলে? এটাতে রিমোট সিস্টেম করা আছে, গাড়ি চুরি করে নিয়ে গেলেও আমি আনতে পারবো। এরপর গাড়ি চালিয়ে চলে আসলাম ইমতিয়াজের বাসায়। মুখে মাস্ক পরে নিলাম। দরজায় কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বলল, কে আপনি? আর কাকে চান? ইমতিয়াজ আছে বাসায়? হুম, আছে। একটু ডাক দেন তো। বলেন যে MK গ্রুপের MD স্যার এসেছে। আপনি ভেতরে এসে বসেন, আমি ডেকে দিচ্ছি। একটু পর ইমতিয়াজ আর তার বউ আসলো। ইমতিয়াজ বলল, কে আপনারা? আমি মুখের মাস্ক খুলে ফেলতে ইমতিয়াজ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। বলল, এত বছর পর মনে পড়লো? তুই তো বিয়ে করে জানালিও না একবার। কিভাবে জানাবো বল? আর অফিসে তো কাজের চাপ, রাতে 11টার পর আসি। কেন? তোর অফিস তো 4টা পর্যন্ত, তো এত দেরি করে আসিস কেন? আর তোর সাথে আর একজন কর্মচারী দেয় নাই? না তো, আর তুই জানিস কিভাবে আমার অফিস 4টা পর্যন্ত? এটা তোকে পরে বলবো। কাল গিয়ে তুই MD চেয়ারে বসবি, আমি বলে দিলাম। আর ভাবি,
আপনি হয়তো আমাকে চিনেন না, আমি রাতুল। ইমতিয়াজ হয়তো আমার ব্যাপারে আপনার কাছে সব কিছু বলেছে। ভাইয়া, আচ্ছা ভাইয়া, আপনারা বসেন, আমি কফি বানিয়ে আনতেছি। আচ্ছা ইমতিয়াজ, এটা হচ্ছে আমার বউ নীলা। ভাবি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমার বোনের তো আগামী শুক্রবারে বিয়ে। ছেলেটা খুব ভালো, আমি সব খোঁজ খবর নিয়েছি। আর ছেলেটা গরিব। তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি একটু ছেলেটার সাথে কথা বলতে চাই। তুই একটু ছেলেটাকে আন এখানে। আচ্ছা, আমি এখনই ফোন করে বলতেছি আসতে। বল। প্রায় 30 মিনিট পর কলিং বেলের আওয়াজ শোনা গেল। আমি মুখে মাস্ক লাগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতে একটা ছেলে ঘরে ঢুকে আসলো, বলল, ইমতিয়াজ ভাইয়া, আমাকে ডেকেছেন? তুমি যাকে বিয়ে করছো এটা হচ্ছে তার বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিবন তুমি? আমি মুখের মাস্কটা খুলে ফেললাম। স্যার, আপনি এইখানে? আর আমি স্যার না, আমাকে শালা বলে রাখবা। তা কিভাবে হয় স্যার? আপনি আমার বড়, আর আপনাকে কিভাবে শালা রাখি? আমি শালা রাখতে পারবো না, আমি স্যারই রাখবো। ওকে। আচ্ছা শিপন, কালকে তুমি আমার পাকলি বোনটাকে নিয়ে 309 নম্বর বাড়িতে চলে যাবে। আচ্ছা স্যার। আর আমার কথা বলবা না ওকে। আর যদি কেউ বলে কাকে চাই, তাহলে আমার অফিসের নামটা বলবা, তাহলেই হবে। তোদের কথার আগামাতা কিছুই বুঝতেছি না আমি। ভাইয়া, আমরা যেই অফিসে কাজ করি, এই হচ্ছে আমাদের এমডি স্যার। আর ওই যে ইমন নামে একটা ছেলে আছে, উনি হচ্ছে স্যারের সহযোগী। স্যার বসেন আপনি। আমার বাড়িতে আসছেন, কি খাওয়াবো? আব্বে হালার পুত, চুপ। আমরা বন্ধু, আর কোনো স্যার না, ওকে? তোর বোনকে ফোন দিয়ে বললেই তো আসে এইখানে। শিপন, তুমি গিয়ে নিয়ে আসো, যাও। আচ্ছা। এরপর শিপন চলে গেল। আমরা গল্প করতে লাগলাম। ইমতিয়াজ বলল, তাই কিভাবে কি? কেন, ভুলে গেছিস আমাদের সেই গ্যাংয়ের কথা? না, ভুলি নাই, কিন্তু আমাদের স্যারকে তো মেরে ফেলেছিল কে যেন। আমি মেরেছি, নীলা পেছন থেকে বলল। কাকে মেরেছো? আসলে নীলা আর ইমতিয়াজের বউ আমাদের জন্য কফি বানাতে গিয়েছিল। আরে নীলা, তুমি আসছো? বসো বলছি। ছোটবেলায় আমার ব্যাট বল খেলতে গিয়ে আমি ইমতিয়াজকে মেরেছিলাম, সেই কথাই বলছিলাম। ইমতিয়াজকে চোখ টিপ দিয়ে বললাম কথাটা। ও আচ্ছা, তোমরাও খাও, কলিং বেল বাজতেছে, আমি খুলে দিয়ে আসি। না, তুমি যেও না, তুমি ওপরের রুমে যাও ইমতিয়াজের বউকে নিয়ে। কিন্তু কেন? যাও বলছি। আমি জোরে চিৎকার দিয়ে বললাম। নীলা আর ইমতিয়াজের বউ চলে গেল ওপরে। ইমতিয়াজ, এই নে পিস্তল, রেডি থাকিস, যে কোনো সময় গুলি লাগতে পারে। তুই চিন্তা করিস না, আমি আছি। আমি আর ইমতিয়াজ দুজনে পাশে দাঁড়িয়ে পড়লাম। আর আমি এক হাত দিয়ে দরজা খুলতেই একটা ছেলে পিস্তল হাতে নিয়ে ভেতরে ঢুকলো। আমি আমার পিস্তলের সাইলেন্সার লাগিয়ে রবার্ট বুলেট মারতেই ছেলেটা পড়ে গেল নিচে। আর এই রবার্ট বুলেট যার শরীরে লাগবে সে 2 ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে। এরপর আরও 5 বা 6টা ছেলে আসলো। আমরা একে একে সবাইকে গুলি করে মাটিতে শুইয়ে দিলাম। ইমতিয়াজ পেছন থেকে জানালা দিয়ে দেখ কেউ আছে কি না, বাইরে দেখে কেউ নেই। তাই আমরা আমার গাড়ি থেকে ফার্স্ট এড বক্সটা এনে অজ্ঞান করার ঔষধটা ইঞ্জেকশন দিয়ে শরীরে ঢুকিয়ে দিলাম। আর আমি আর ইমতিয়াজ মিলে ইমতিয়াজের গ্যারেজে সবাইকে বেঁধে রাখলাম। ইমতিয়াজ বলল, কি রে, তুই এই খবর কোথা থেকে পেলি? ইমন আমাকে বলে দিয়েছে যে হয়তো আজকে আমাদের উপর অ্যাটাক করবে, তাই আমি সবকিছু রেডি করেই এসেছি। আমি আর ইমতিয়াজ উপরে যেতেই নীলা ইমতিয়াজের বউকে বলল, ভাবি, ওরা নিচে কি করতেছে? জানি না, আমাদের উপর হঠাৎ রেগে গেল কেন? কফি কি খারাপ হয়েছে নাকি? না ভাবি, কফি তো ভালোই হয়েছে, কিন্তু হঠাৎ রাতুল আমার সাথে এমন ব্যবহার কেন করলো? ভাবি এই নেন আপনার গিফট। আর নীলা,
এই নাও তোমার গিফট। কি আছে এটার ভিতর? খুলে দেখো, আমি নীলার সামনে বললাম, আর ইমতিয়াজ তার বউয়ের সামনে বলল। দুজনে প্যাকেট খুলতেই জোরে চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। তুমি আমাকে তেলাপোকা গিফট করেছো? আরে না, এটা হচ্ছে জিপিএস ট্র্যাকিং ডিভাইস। এটা তো তেলাপোকার মতো। আচ্ছা চলো নিচে যাই, কলিং বেল বাজছে। চল। আমরা নিচে চলে আসলাম। নীলা গিয়ে দরজা খুলে দিল। আমি মুখে মাস্ক লাগিয়ে নিলাম। আমার পাগলি বোনটা আর শিপন ঘরে ঢুকলো। এর সাথে আর একটা মেয়ে, ঠিক চিনলাম না, কারণ বোরকা পরা ছিল। আমার বোন হালিমা ইমতিয়াজকে বলল, ইমতিয়াজ ভাইয়া, আমাকে বলে ডেকেছো? হালিমা, তুই উপরে আমার রুমে গিয়ে বস, আমি আসতেছি একটু পর। আচ্ছা ভাইয়া। হালিমা চলে গেল। আমি ইমতিয়াজকে বললাম, ইমতিয়াজ আমি যাচ্ছি, তুই কাউকে বলিস না কিছু। ও কি, তুই যা, আমি ওদের সাথে গল্প করতেছি। আমি চলে আসলাম হালিমার কাছে। ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। দরজা লাগাতেই হালিমা বলল, এই, কে আপনি? আর রুমে এসে দরজা লাগিয়ে দিলেন কেন? দেখ দেখ তো আমাকে চিনতে পারিস কিনা। আমি মুখের মাস্ক খুলে ফেলতেই হালিমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এই পাগলি বোন আমার, কান্না করছিস কেন? আমি তো চলে এসেছি তোর কাছে, আর যাব না। কখন আসছো ভাইয়া? আর আমাকে ফোন দাও নাই কেন? তোকে সারপ্রাইজ দিলাম। আচ্ছা, তোর সাথে ওই মেয়েটা কে আসছে? ওইটা তো ঋষিতা আপু। তুমি চলে যাও 2 বছর পর আব্বু আম্মু সব জেনে গেছে। এরপর আব্বু আম্মু সিদ্ধান্ত নিয়েছে যে তোমার সাথে বিয়ে দিবে। কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি। মানে ভাইয়া কি বলতেছো? আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করনি? দেখবি তোর ভাবিকে। দেখব। আমি নীলার ফোনে ফোন দিলাম। হ্যালো নীলা, ওপরে আসো তো। ওকে, আসতেছি। প্রায় 5 মিনিট পর নীলা ওপরে এসে দরজা নক করতে লাগলো। আমি গিয়ে দরজা খুলে দিতেই নীলা ভেতরে চলে আসলো। আবার আমি দরজা লাগিয়ে দিলাম। হালিমা, এটা তোর ভাবি। ভাবি, হিজাবটা খুলেন তো। কিন্তু তুমি কে? আর তোমার সামনে আমি হিজাব খুলবো কেন? নীলা, এটা তোমার ননদ, হিজাব খুলো। আচ্ছা। নীলা হিজাবটা খুলে ফেললো। আমি হালিমার মুখের দিকে তাকিয়ে দেখি কি বলে। ভাইয়া, ভাবি তো পড়ি। হালিমার কথা শুনে নীলা লজ্জা পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। হালিমা বলল, ভাইয়া, এখন নিচে চলো। ঋষিতা আপু হয়তো খারাপ কিছু ভাবছে। চল। আমরা নিচে চলে আসলাম। নিচে আসতেই ঋষিতা হালিমার কানে কানে বলল, চলুন শুনি তারা কি বলছে। হালিমা ছেলেটা কে? আর কিভাবে তোর বর ছাড়া অন্য ছেলের সাথে চলে গেলি? এমনি গিয়েছি, ভাইয়ের খোঁজ পেয়েছে তাই বলতেছিল। কোথায় আছে এখন? আর কি করে? একটা কোম্পানিতে জব করে। ও কি আর আসবে না? আসবে, আমার বিয়ের 2 দিন আগে। ও আচ্ছা, ওর একটা পিক দিতে বলিস। আসলেই দেখো আপু। আচ্ছা, এখন কি এখানে থাকবি নাকি চলে যাবি? থাকবো, কিছুক্ষণ পর যাব। আপু, তুমি ছাদ থেকে ঘুরে আসো। ইমতিয়াজ ভাইয়াদের ছাদে অনেক ফুল আছে। তুমি যাও, আমি আসতেছি একটু পর। আচ্ছা। ঋষিতা চলে গেল। আমি হালিমাকে বললাম, আব্বু আম্মু কেমন আছে রে? ভালো। আব্বু একটু অসুস্থ। কি হয়েছে আব্বুর? আব্বুর একটা কিডনি নষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ করেছি, পাই নাই। কি ব্লাড গ্রুপ যেন আব্বুর? এ পজিটিভ। শোন, আমি বাড়িতে যাব আজকে, একটু ওয়েট কর, আমি আসছি। তুমি কই যাও? আসছি, তুই বসে থাক। আমি বাইরে চলে আসলাম। এসে আমি আমার সিম ফোনে ঢুকিয়ে ফোন দিলাম ইমন ও তৌফিককে। হ্যালো ইমন, তৌফিক।
বলো। আমার কাল সকালের ভেতরে A+ গ্রুপের একটা কিডনি লাগবে। তোরা যেভাবেই পারিস না কেন জোগাড় কর। ওকে, তোর চিন্তা করতে হবে না, আমরা খোঁজ লাগাচ্ছি। ওকে, পাইলে আমাকে ফোন দিবি এই সিমেই। ওকে। আমি আবার ভেতরে চলে আসলাম। এসে হালিমাকে বললাম, হালিমা চল বাসায় যাব এখন। চলো। আমারও আশা লাগবে নাকি? হ্যাঁ আয়, কিন্তু তোর বউ? ও একা বাসায় থাকতে পারে। গ্যারেজে ওরা আছে, তুই নিয়ে আয়, গাড়িতে অনেক জায়গা আছে। আচ্ছা। হালিমা যা, ঋষিতাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা। আমি আর ইমতিয়াজ গাড়িতে চলে আসলাম। গাড়িটা বের করে আমি ড্রাইভিং সিটে বসলাম আর ইমতিয়াজ আমার পাশে। কিছুক্ষণ পর তারা 4 জন আসলো। গাড়িতে 2 জন উঠে নীলা বলল, গাড়িতে তো আমার জায়গা নেই, কোথায় বসবো? আমি গাড়ির সবুজ বাটনটা ক্লিক করলাম। গাড়িটার আরও 2টা সিট বেড়ে গেল। তারা গাড়িতে উঠতেই আমি স্টার্ট দিলাম। ইমতিয়াজ আমার সাথে থাকায় নীলা আর কিছু বলল না। আমি গাড়ির ভেতরে লুকিং গ্লাসে তাকিয়ে দেখি ঋষিতা কি যেন ভাবছে, আর আমার মুখের এখনো মাস্ক লাগানো। গাড়িটা আমাদের বাড়ির সামনে এসে থামতেই ভেতর থেকে সবাই বেরিয়ে আসলো। ঋষিতার আম্মু বলল আমার আম্মুকে। দেখি গাড়ি থেকে কে নামে। আমরা সবাই গাড়ি থেকে নেমে বাড়ির দরজার সামনে আসতেই আম্মু ইমতিয়াজকে বলল, ইমতিয়াজ বাবা, এরা কারা আর আমাদের বাসায় এসেছে কেন? আন্টি, এটা হচ্ছে রাতুলের ফ্রেন্ড, আর ওটা ওর বউ। ও, ভিতরে আসো। আমরা ভেতরে যেতেই দেখি বাড়িটা আগের অবস্থাতে নেই। বাড়ির রং উঠে গেছে। কিছুক্ষণ পর আব্বু নিচে আসলো। আমি আব্বুকে দেখে চোখের পানি আটকাতে পারলাম না। আব্বুর শরীর শুকিয়ে গেছে, কাঠ হয়ে গেছে। আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। বাবা, কি বলে ডাকলে আমাকে? আব্বু বলে ডাকছি। আমারও তোমার মতো একটা ছেলে ছিল। আমাদের ভুলের কারণে আমাদের ছেলেকে আমরা হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, আমি কি আপনাকে আব্বু বলে রাখতে পারি? বাবা। আচ্ছা, আপনি আমার সাথে উপরে চলেন, আপনার সাথে কথা আছে। চলো বাবা। আমি আব্বুকে ধরে উপরে নিয়ে গেলাম। আমার রুমের দিকে চোখ পড়ল। আমার রুমটা ঠিক আগের মতোই আছে। যাক সেই সব কথা। আমি আব্বুকে নিয়ে আব্বুর রুমে চলে আসলাম। আব্বুকে খাটে বসিয়ে আমি দরজা লাগিয়ে দিয়ে আমি আব্বুর পায়ের নিচে বসে পড়লাম। আব্বু বলল, এ কি করছো বাবা? নিচে বসেছো কেন? উপরে ওঠো। আমি মুখের মাস্কটা খুলে ফেললাম। আব্বু দেখে আর কোনো কথা বলছে না। আব্বুর চোখ দিয়ে পানি পড়ছে। আব্বু তুমি কান্না করছো কেন? আমি তো চলে এসেছি, আর কখনো যাব না। সত্যি তো বাবা? আর যাবি না? আর যাব না। হালিমার বিয়ের জন্য কিছু কি করছো? না, কিছু করার হয় নাই। অফিসটাও ম্যানেজার ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। আব্বু তোমার চিন্তা করতে হবে না, আমি এখন চলে এসেছি, সব ঠিক করে দিব। আর আমি যে এসেছি আর কাউকে বলবা না। আচ্ছা। আর আমি বিয়ের সব ব্যবস্থা করছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আমার সাথে চলো, তোমার চিকিৎসা করাবো। বাবা, তুই এত টাকা কোথায় পাবি? বাবা, তোমার ছেলে শহরের টপ বিজনেসম্যান। আমার 6টা কোম্পানি আছে, আর এইখানে আরো 2টা নতুন কোম্পানি হচ্ছে। আব্বু তুমি নাকি ঋষিতার সাথে আমার বিয়ে ঠিক করেছো? বাবা। কিন্তু আব্বু আমি তো একটা মেয়েকে ভালোবাসি। বাবা, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তোর চাচা চাচির কাছে আমি মুখ দেখাতে পারবো না। আচ্ছা দেখি কি করা যায়। এখন চলো নিচে। আমি আর আব্বু নিচে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, বাবা, এই নাও, দুধটা খেয়ে নাও। তোমাকে দেখতে অনেকটা আমার ছেলের মতো লাগছে, তাই। আন্টি আপনার ছেলে খুব শীঘ্রই ফিরে আসবে, চিন্তা করবেন না। আমি আম্মুর হাতে 30 লক্ষ টাকার একটা চেক দিয়ে বললাম, এটা আপনার কাছে রাখেন, আর হালিমাকে নিয়ে কাল গিয়ে ওর জন্য গহনা কিনে আনবেন। আমি বিয়ের সব ব্যবস্থা করছি। তুমি কেন আমাদের টাকা দিবি? আপনার ছেলে বলেছে দিতে, তাই দিচ্ছি। আজ 7 বছর 8 মাস 12 দিন হয়ে গেছে সেই বাড়ি ছেড়ে চলে গেছে। ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। আপনি একটু আমার সাথে আসেন আপনার রুমে,
আপনাকে একটা কথা বলবো। যা বলার এখানে বলবেন, সবাই শুনবে আপনার কথা। না, আমি ওনার সাথেই বলবো। আর আপনি কে? আমাদের মাঝে কথা বলছেন কেন? এমনি। ঋষিতা, তুমি বাধা দিও না। বাবা, তুমি যাও। ধন্যবাদ। আমি আম্মুকে নিয়ে চলে আসলাম রুমে। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আম্মুকে সেই 7 বছর আগের মতো করে জড়িয়ে ধরলাম, যেভাবে আগে জড়িয়ে ধরতাম। আম্মু বলল, রাতুল বাবা, তুই এসেছিস? হ্যাঁ আম্মু, তোমার ছেলে তোমার কাছে চলে এসেছে, আর যাবে না কখনো। কিন্তু আম্মু, তুমি আমাকে কিভাবে চিনলে? বাবা, তুই ছাড়া অন্য কেউ এইভাবে জড়িয়ে ধরে না। আর আমি তোর মা, সব কিছু অনুভব করতে পারি। তা বাবা, তুই এতদিন কোথায় ছিলি? চট্টগ্রামে ছিলাম। তোমাদের কথা অনেক মনে পড়েছে, কিন্তু আসি নাই। ভেবেছিলাম যদি আবার অপরাধী হই আব্বুর কাছে। তোর বোনের তো বিয়ে, আর আমাদের অফিসটাও কেড়ে নিয়েছে। আব্বুর কাছ থেকে সব শুনেছি। আর আম্মু, তোমার চিন্তা করতে হবে না। আমার যে ধন সম্পদ আছে, তোমরা সারা জীবন খেয়েও শেষ হবে না। বাবা, তুই কি কাজ করিস? আর তোকে অনেক দিন হয়েছে নিজের হাতে খাইয়ে দি না। আজকে খাবি আমার হাতে? না আম্মু, আজকে চলে যাব। আজকে চট্টগ্রাম থেকে এসেছি, আর আমার কোম্পানি আছে অনেকগুলো। আর এইখানে আরও 3টা কোম্পানি তৈরি হচ্ছে। আর তুমি কাল সকালে হালিমার সাথে আমার বাড়িতে যেও, তোমার হাতের রান্না খাবো। আজকে বাবা থেকে যা। না আম্মু। আর আম্মু, এই নাও আর একটা চেক। এটা আমার চাচা চাচিকে দিয়ে বলবা আমাদের বাসা থেকে চলে যেতে, আর আমি ওদের জন্য বাড়ি কিনে দেবো। ওরা তো বাবা মাপ চাইছে, ওদের মাপ করে দে। না আম্মু, আমাকে ওরা যেই শাস্তি দিয়েছে ওদের তা পেতে হবে। বিনা কারণে 7 বছর তোমার কোল থেকে আমাকে দূরে রেখেছে ওরা। আমি আর ওদের মুখ দেখতে চাই না। আর আম্মু, ঋষিতার সাথে আমার বিয়ে ভেঙে দাও। আমি ওকে বিয়ে করব না। আমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছি। আর যদি তোমরা আমাকে জোর করো বিয়ের জন্য, তাহলে আর কখনো আমাকে কাছে পাবে না। তোর বিয়ে আমরা ভেঙে দিব আজকে। তুই প্লিজ বাবা, আমাদের আর ছেড়ে যাস না। আমার কথা যেন মনে থাকে। মনে থাকবে। চল নিচে যাই। হ্যাঁ চলো। আমি আর মা নিয়ে চলে আসলাম। নিচে আসতেই আব্বু বলল, বাবা, আজকে থেকে যাও না। না, আবার আসবো কালকে। কাল থেকে এই বাড়িতে থাকবো। আচ্ছা বাবা। আচ্ছা, আমরা এখন চলে যাই। এখনই চলে যাবে? হ্যাঁ, আবার তো আসবোই। ওকে, যাও। আমি বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি গাড়িতে উঠতেই ইমতিয়াজ, নীলা আর ইমতিয়াজের বউ আসলো। নীলা বলল, ইমতিয়াজ ভাইয়া, আপনি ভাবির সাথে বসেন, আমি সামনে বসি। আচ্ছা যাও। ধন্যবাদ ভাইয়া। নীলা আমার সাথে এসে বসে পড়ল। আমি গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম ইমতিয়াজের বাসায়। বাসায় আসতে ইমতিয়াজের বউ বলল, ভাইয়া চলো বাসায়, আমি রান্না করে খাওয়াবো। না, আজ না, কাল খাবো। আরে চল বেটা, এখনো রাত হয় নাই, যেতে পারবি। ইমতিয়াজের জোড়াজুড়িতে আমি আর নীলা ভিতরে গেলাম। নীলা আর ইমতিয়াজের বউ রান্না করতে চলে গেল। আমি আর ইমতিয়াজ বসে কথা বলছি। ইমতিয়াজ বলল, আমাকে কিছু টাকা দিতে পারবি? আমি নিজে একটা কোম্পানি খুলবো। কত টাকা লাগবে? আর আমার তো কোম্পানি হচ্ছে, ওইখানে না হয় এমডি হিসেবে থাকবি আর কাজ করতে থাকবি। তা তো পারবো। আচ্ছা, তুই আমাকে কিছু টাকা দিস, আর আমার কাছে আছে কিছু টাকা। ওকে, নিস যখন লাগে। আচ্ছা। আমরা এইভাবে খেতে খেতে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর নীলা এসে বলল, আব্বু আম্মু ফোন দিয়েছে, বলছে যাওয়ার জন্য তাড়াতাড়ি। এই তো একটু পর যাব। ওকে। নীলা চলে গেল আবার রান্না করে এনেছে নীলা আর ইমতিয়াজের বউ। খাওয়া দাওয়া শেষ করে ইমতিয়াজের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম। নীলার আব্বু বলল, কোথায় গিয়েছিলে বাবা? এই তো একটু বাসায় গিয়েছিলাম। ও আচ্ছা, চলো খেয়ে নিই। হ্যাঁ চলেন। আমরা গিয়ে খেয়ে ফেললাম। আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর নীলা এসে দরজা বন্ধ করে বুকের ওড়নাটা নিচে ফেলে আমার কাছে আসতে লাগলো। নীলা বলল, আজকে আমাকে আদর করতেই হবে, না হলে আমি নিজেই করব। নীলা, আমাদের বিয়ে হয় নাই এখনো, আর কিছুদিন পর করব আদর।
না, এক্ষুনি করতে হবে। আচ্ছা, কিন্তু প্রোটেকশন আনি, তারপর করব। ওকে, রাতে যেন পাই। ওকে, কান্না করলে দেখো, পেটানি দিব একটা। না, কান্না করব না, তুমি আনো। আমি আর কিছু না বলে চলে আসলাম ফার্মাসিতে। ডাক্তার বেটাকে বলতেও শরম করছে, এই প্রথম। ডাক্তার বলল, ভাই আপনার কিছু লাগবে নাকি? লাগবে, কিন্তু শরমে বলতে পারছি না। প্রোটেকশন লাগবে নাকি? হ্যাঁ, আসলে এই প্রথম তো, তাই। অনেকজন এটা বলতেও শরম পায়, আমি আপনার মুখ দেখেই বুঝতে পারছি। আমি প্রোটেকশন নিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতেই নীলার আব্বু বলল, রাতুল, কোথায় গিয়েছিলি? ডাক্তারের দোকানে গিয়েছিলাম ঔষধ আনতে। কেন, কার কি হয়েছে? আসলে আঙ্কেল, আমার গ্যাস্ট্রিক হয়েছে, তাই গ্যাস্ট্রিকের বড়ি আনতে গেছিলাম। আমাকে বলতে পারতা, আমার কাছে আছে। থাক ওটা, ওইটা আপনি খাইবেন। আচ্ছা, আমি ঘরে যাচ্ছি। আমি ঘরে যেতেই নীলা বলল, আনছো প্রোটেকশন? হ্যাঁ আনছি, এই নাও। এইটা আনছো কেন? তো কোনটা আনবো? তুমি তো আর নাম বলো নাই যে ওইটা আনবো। আচ্ছা, যাই হোক, পরের বার ওটা আনো। না, এইবারই করব, আর করব না, পরে বিয়ের পর করব। তুমি তো সেই কবে থেকেই বলতেছো বিয়ে করবে বিয়ে করবে, আর করারই খবর নাই। আমার ছোট বোনটার বিয়েটা হয়ে যাক, তারপর করব। আর এই রিতিশার সাথে যেন না ঘেঁষতে দেখি। না, ঘেসবো না, তুমি আমার সাথে থেকো। থাকবো। আর একটা কথা, যদি তুমি অন্য কোনো মেয়ের সাথে দেখি কথা বলতে বা অন্য কিছু করতে, তাহলে দেখো আমি মরেই যাব। চুপ নীলা। আচ্ছা, কিচ্ছু খাইবা না কি এখন? না, তুমি নিচ থেকে আপেল আর কমলা নিয়ে আসো, রাতে খাবো। ওকে। নীলা নিচে চলে গেল। আমি সেই 7 বছর আগের ফেসবুক আইডিটা লগ ইন করলাম। লগ ইন করতেই হাজার হাজার মেসেজ আর নোটিফিকেশনে ভরে গেল। আমি নোটিফিকেশনগুলো দেখে মেসেজ ঢুকতেই টুং করে একটা মেসেজ আসলো। আমি আইডির দিকে তাকিয়ে দেখি তাদের আলো লেখা আছে আইডির নামের জায়গায়। আমি মেসেজে ঢুকতেই অনেক মেসেজ, আস্তে আস্তে সব মেসেজ পড়তে লাগলাম। মেসেজ পড়া শেষ হলো, আবারও আর একটা মেসেজ আসলো। আমি সালামের উত্তর দিয়ে কেমন আছে জিজ্ঞেস করলাম। ওই পাশ থেকে বলল, ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি ঋষিতা। তুমি কোথায় আছো এখন রাতুল? আমি মেসেজটা সিন করে আর রিপ্লাই দিলাম না। আবার ঋষিতা মেসেজ করলো, কি হলো বলো। এই তো আছে একটা জায়গায়। প্লিজ আমাকে বলো, আমি তোমার সাথে দেখা করব। তোমার তোমার কাছে ক্ষমা চাইবো আগের কাজগুলোর জন্য। আমি আর কারোর প্রতি আসক্ত হতে চাই না। আপনি আর আমাকে মেসেজ দিবেন না। বাই। শুনো, আমি লাইন থেকে বেরিয়ে গেলাম। 5 মিনিট পর নীলা আসলো, বলল, এই রাতুল, রাতুল, এই রাতুল, হ্যাঁ হ্যাঁ বলো। কোন দেশের ভাবনায় পড়ে গিয়েছিলে? হালিমার কথা ভাবছিলাম, ওর বিয়েতে কি কি করা যায়। ও আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমাতে যাই। আম্মু আব্বু ঘুমাচ্ছ তো নাকি? ঘুমাইছে। চলো আমরা এখন শুরু করি। কি শুরু করবা? আমাকে আদর করবে এখন। আমি ওয়াশরুম থেকে আসি আগে। আমি জানি তুমি পালানোর চেষ্টা করতেছ, কোনো বাহানা করবে না। চলো খাটে। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমিও যাব তোমার সাথে। ওকে চলো। নীলা আমার সাথে আসলো। নীলা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি ভেবেছিলাম যে আজকে কোনো বাহানা করে আর ঘরে ঢুকবো না। নীলা বুঝে গেছে আর কি করার, আজকে রাতে ভালো করে আদর করতে হবে, যাতে আর কখনো আদরের কথা না বলে। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই নীলা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল খাটে। আমার ওপর আস্তে আস্তে উঠে আসলো। নীলা বলল, তুমি নিজে হাতে আমার সব কাপড় খুলে দিবা। না আমি পারবো না, আমার শরম করে। ওকে, আমি নিজেই খুলতেছি। আজকে খুব আদর করতে হবে। ওকে। তারপর আমি আর কিছু না বলে নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। আস্তে আস্তে
ডুবে যাচ্ছি ভালোবাসার অতল গভীরে। প্লিজ আর দেরি করো না, আমি আর পারছি না। ওকে, আস্তে আস্তে করছি। প্রায় 40 মিনিট পর নীলার ওপর থেকে ক্লান্ত হয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে নীলার ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠলাম। নীলা বলল, এই যে মিস্টার হনুমান, ওঠেন এখন। রাতে তো ঘুমাতে দেন নাই, এখন নিজে আরামে ঘুমাচ্ছ। ওঠো, আম্মু আব্বু আর হালিমা এসেছে। আমি চোখ খুলে বললাম, কখন এসেছে? এই তো একটু আগে। যাও ফ্রেশ হয়ে আসো। তুমি গিয়ে আম্মু আব্বুকে কফি বানিয়ে দাও, আমি আসছি। গোসল করে আসবা কিন্তু, রাতে তো। বলো বলো। যা দুষ্টু। এই বলে নীলা চলে গেল। আমিও উঠে গোসল করে নিচে আসলাম। নিচে আসতেই আম্মু বলল, বাবা, তুই তো অনেক শুকিয়ে গেছিস আগের থেকে। কই দেখো, আমি তো আগের মতোই আছি। এই যে ফল খাচ্ছি, মাংস খাচ্ছি। দেখেছি। তুই কি চাস, হালিমার বিয়ের পর নীলার সাথে তোর বিয়ে দিব? তোমাদের ইচ্ছা। আম্মু, আজকে আমাদের আগের অফিসে যাব। ওই অফিস তো আর আমাদের নামে নাই, তো গিয়ে কি করব? আবার আব্বুর নামে ফিরিয়ে দিব অফিস। নীলা, কি রান্না করছো আব্বু আব্বুর জন্য? আব্বু গরুর মাংস নিয়ে আনছিল, আর মুরগিও আনছিল। ওইগুলো রান্না করেছি, আর শাক মাছ রান্না করেছি। তো যাও, গিয়ে খাবার বাড়ো টেবিলে, আমি আসছি। আচ্ছা। নীলা চলে গেল খাবার রান্না করতে, আর আমি আম্মু আব্বুর সাথে গল্প করছি। নীলা ডাক দিল, আমরা খাবার টেবিলে গিয়ে বসলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে 12টা পর্যন্ত গল্প করলাম। এরপর রেডি হয়ে নিলাম অফিসের জন্য। নীলা আসলো, বলল, এই যে আমার দুষ্টু বর, এখন কোথায় যাচ্ছ? আমাদের আগের অফিসে। আমিও যাব তাহলে। না, তুমি হালিমার সাথে একটা জায়গা যাবে। ওইখান থেকে একটা ছেলে তোমাকে একটা টাকার সুটকেস দেবে আর একটা গাড়ি দেবে। গাড়ি নিয়ে চলে আসবে। কিন্তু কেন? আর কিসের টাকা, কিসের গাড়ি? আমি যা বলছি তাই করো। আর ছেলেটার নাম তৌফিক। আচ্ছা। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। এসে আম্মু আব্বুকে নিয়ে চলে আসলাম বাইরে। গাড়িটা দেখে আম্মু আব্বু বলল, কিরে, তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? আর আমি তো কিছুই বুঝতেছি না, তুই কিভাবে আমাদের অফিস ফিরিয়ে দিবি? চলো, গেলেই দেখতে পাবে। চল। আমি আম্মু আব্বুকে নিয়ে চলে গেছিলাম অফিসে। অফিসে আসতেই সবাই দাঁড়িয়ে আমাদের সালাম করলো। আমি আব্বুর কেবিনে চলে গেলাম। যেতেই ইমন, আর এখন আমাদের অফিসের যেই বস আছে, সে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি আমাকে একবার ফোন দিয়ে বলে দিতেন, তাহলেই তো আমি এই অফিসটা দিয়ে দিতাম আপনার বাবাকে। আলমগীর, তুই আমার ছেলেকে বস বলছিস কেন? এমনি। এই দেখে নেন স্যার, আপনার অফিসে সব কাগজপত্র। আমার কাছে দেন, আমি দেখছি। আমি সব কাগজপত্র দেখে নিলাম। আলমগীর সাহেব, আগে আপনি যেই পদে কাজ করতেন, এখন থেকে সেই পদে কাজ করবেন। আর এই 7 বছরে যতজন গরিব মানুষের টাকা মেরে খেয়েছিস, সব আজকে দিবি, সবাইকে ডেকে। আচ্ছা স্যার, আমি এক্ষুনি সবাইকে বলে দিচ্ছি গাড়ি রাখার জায়গায় সবাইকে চলে যেতে। গাড়ি রাখার জায়গায় কেন? অফিসের 5 তলায় তো পুরো রুমটা ফাঁকা ছিল আগে, এখন কি হয়েছে? ওইখানে পুরনো জিনিসপত্র রাখা আছে। 1 ঘন্টার মধ্যে আমি 5 তলার পুরো রুমটা ফাঁকা দেখতে চাই। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যান। আলমগীর চলে গেল। আমি আব্বুকে নিয়ে আব্বুর চেয়ারে বসিয়ে দিলাম। আব্বু বলল, আজ 7 বছর পর এই চেয়ারে আবার বসে অনেক আনন্দ লাগছে আমার। বাবা, একটা কথা বলবি সত্যি করে? হ্যাঁ আব্বু, বলো। তোর আসল পরিচয় কি? আর এই অফিস এত সহজেই দিয়ে দিল, এটার কারণ বুঝতে পারছি না। আব্বু, আমার আসল পরিচয় হচ্ছে আমি তোমাদের ছেলে। এছাড়া আর কোনো পরিচয় নেই আমার। আর আমি তো বলেছি আমার কোম্পানি আছে অনেকগুলো। এইখানে আমার কোম্পানি হচ্ছে নতুন,
কিছুক্ষণ পর আলমগীর সাহেব এসে বলল, স্যার 5 তলার পুরো রুম খালি করে দিয়েছে, চলেন এখন। হ্যাঁ চলেন। এরপর আমি আব্বু আম্মুকে নিয়ে চলে আসলাম 5 তলায়। আসতেই সবাই উঠে দাঁড়িয়ে সালাম দিল। আমি আব্বুকে বললাম, আব্বু তুমি কিছু বলো। আমি আর কি বলবো বাবা, তুইই বল। না, তোমার অফিসের শ্রমিক, তুমি বলো। আচ্ছা। এরপর আব্বু বলতে লাগলো, বলল, ওয়ালাইকুম সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন এটা আমার অফিস, আর আপনাদের হয়তো এই 7 বছরে অনেক কষ্ট হয়েছে, আর টাকাও পান নাই আপনারা। আজ আপনাদের সব টাকা দিয়ে দেওয়া হবে, আর অফিস ঠিক আগের মতো চলবে, চিন্তা করবেন না আপনারা। ধন্যবাদ স্যার আপনাকে। এখন সবাই সবার কেবিনে চলে যান। গিয়ে এখন যেইগুলো কাজ আছে ওইগুলো একটা ফাইলে রাখেন। কাল 10টায় এইখানে মিটিং হবে। মিটিংয়ের পর কাজ বুঝিয়ে দেওয়া হবে। এরপর দিন থেকে নিয়মিত কাজ চলবে। ধন্যবাদ আপনাদের। সবাই চলে গেল। আম্মু বলল, বাবা, আমার এইখানে কেমন যেন লাগতেছে, আমি বাসায় যাব। আচ্ছা চলো, আমার অফিসটা দেখিয়ে চলে যাব বাসায়। আচ্ছা চলো। আর নীলাকে কোথায় পাঠিয়েছিস? নীলাকে একটা কাজে পাঠিয়েছিলাম। আমরা যাইতে যাইতে নীলা আর হালিমা বাসায় চলে যাবে। আমি আব্বু আম্মুকে নিয়ে চলে আসলাম আমার অফিসে। আমার অফিসে আসতেই আব্বু অবাক হয়ে বলল, কি রে রাতুল, তুই কি ভুল জায়গায় চলে এসেছিস নাকি? না আব্বু, এটা আমার অফিস। আর নীলা জানে না আমার ব্যাপারে কিছু। তোমাদেরও বলার দরকার নেই কিছু। তোর ইচ্ছে, এইখানে তো প্রায় 5,000 মানুষের বেশি কাজ করে। হ্যাঁ, বাংলাদেশে টপে আছে আমার কোম্পানি। আব্বুকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখিয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসতে নীলা বলল, তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? এত ভারী লাগছে, আর এত দামি গাড়ি। তোমার পরিচয়টা সত্যি করে বলো, না হলে আমি হাত কাটবো এক্ষুনি। না, হাত কাটার দরকার নেই, সবাই শোনো। বলো। এরপর আমি সব বলতে লাগলাম, কিন্তু আমার একটা পরিচয় দিই নাই। সেটা হচ্ছে আমি যে গ্যাংস্টার। নীলা বলল, এটা আমাকে আগে বললে কি হতো? এমনি বলে নেই। আচ্ছা চলো, ক্ষুধা লাগছে খুব, খাবার দাও সবাইকে। দিচ্ছি। আমি সবাইকে নিয়ে খাবার টেবিলে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রুমে। রুমে আসতে কিছুক্ষণ পর নীলা আসলো। দরজা বন্ধ করে বলল, এই ব্যাগ এত ভারী কি আছে? তুমি নিজেই খুলে দেখো কি আছে। এটা তো লক করা, কিভাবে খুলবো? তোমার নাম দিয়ে প্লাস দিয়ে আমার নাম দিলেই খুলে যাবে। এরপর নীলা ব্যাগটা খুলেই পুরো অবাক। ব্যাগে টাকা ভর্তি দেখে নীলা অজ্ঞান হয়ে পড়ে। আমি গিয়ে নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, আর মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফেরাতেই নীলা বলল, এত টাকা কোথায় থেকে পেলে? আর এত দামি গাড়ি কোথায় থেকে পেলে? এই সবগুলো না হয় রহস্যই থাক। না, বলতেই হবে। নীলাকে মিথ্যে কথা বলতে হবে, তা না হলে নীলা আমাকে ছেড়ে চলে যাবে। কি হলো? চুপচাপ হয়ে বসে আছো কেন? কথা বলো। বলো, কোথা থেকে আসলো এত টাকা আর গাড়ি? আগে তো তোমাদের ওখানেই কাজ করতাম, তখন তো আমাকে বেতন দিতা। সেই বেতনের আমি 4 ভাগের 1 ভাগ আমার কাছে রাখতাম, আর 3 ভাগ ব্যাংকে রেখে দিতাম। আজকে ফোন করেছিল, বলছিল টাকাগুলো নিয়ে আসতে, তাই তোমাকে পাঠিয়েছিলাম। ও, আর গাড়ি কোথা থেকে পেলে? আমি এখন যে অফিসে চাকরি করি ওই অফিসের বস দিয়েছে। ও, আজকে একটু ঘুরতে নিয়ে যাবা? কখন যাবা বলো? সন্ধ্যায় যাব। আচ্ছা, আমার জন্য নুডলস রান্না করে দিবা। অনেক দিন তোমার হাতে নুডলস খাই না। দিবাও, কিন্তু কিন্তু কি? রান্না করার সময় আমাকে জড়িয়ে ধরে রাখতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আম্মু আব্বু বাসায় আছে। থাকুক, কিচ্ছু বলবে না। তুমি জড়িয়ে ধরে থাকবা, না হলে আমি নুডলস রান্না করে দিব না। আচ্ছা ধরবো, চলো। চলো। এরপর আমরা চলে গেলাম রান্নাঘরে। নীলা নুডলস রান্না করছে, আর আমি ওকে জড়িয়ে ধরে আছি। প্রায় 3 বা 4 মিনিট পর কারো কাশির শব্দে আমি তাড়াতাড়ি করে নীলাকে ছেড়ে দিয়ে দূরে চলে গেলাম। আমি দরজার দিকে তাকিয়ে দেখি নীলার আম্মু দাঁড়িয়ে আছে। বলল,
নীলা কি রান্না করছিস? রাতুলের নাকি আমার হাতের নুডলস খেতে ইচ্ছা করছে, তাই রান্না করে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, রাতুল তুমি আমার সাথে আসো, তোমার সাথে কথা বলবো কিছু। হ্যাঁ চলেন। আমি আর নীলার আম্মু সোফায় চলে গেলাম। গিয়ে বসে টিভি চালিয়ে দিলাম। নীলার আম্মু বলল, বাবা কাল তো চলে যাবে, আমরা একা কিভাবে থাকবো তোমাদের দুজনকে ছাড়া? আপনি চিন্তা করবেন না, আপনারা দুজনও যাবেন আমাদের সাথে। আমরা যাব না, তোমরা প্রতিদিন হলেও একবার আমাদের সাথে দেখা করে যাবে বাবা। না, আমি কোনো কথা শুনতে চাই না, আপনারা যাবেন আমাদের সাথে। আমরা ওইখানে গিয়ে থাকবো কোথায়? আমাদের বাসা অনেক বড়, আর এর পাশের বাসাটা আমি কিনে ফেলেছি। চিন্তা নেই, আপনারা থাকতে পারবেন। আচ্ছা তাহলে যাবো নে। আম্মু, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। আমি জানি কি বলবা। তাহলে আর বলবো না, আপনি প্লিজ কাউকে বলিয়েন না। বাবা তুমি আমার মেয়ের জামাই, হবু জামাই, তোমারও তো মান সম্মান আছে। আম্মু, আর একটা কথা, আমি আজকে বড় একটা কোম্পানির সাথে ডিল করেছি, সেটা জিতেও গেছি, কিন্তু এখন তো আমি ঘরে টাকাগুলো নিয়ে এসেছি, কি করব বলেন? কাল তোমাদের বাসায় নিয়েছেও, আর এই টাকায় আমাদের হক নেই, তোমার অনেক কষ্টের টাকা। আপনারা কি আমার আম্মু আব্বু না? কিন্তু এই টাকা তোমার কাছে রাখো, আর পারলে একটা বড় শপিং মল তৈরি করো। একটা ভালো বুদ্ধি দিয়েছেন, তাই করব। পেছন থেকে নীলা বলল, কি করবা? এই তো আম্মুর কাছ থেকে পরামর্শ নিলাম, টাকাগুলো দিয়ে কি করা যায়। আম্মু বলছে একটা বড় শপিং মল তৈরি করতে। করো, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, আম্মুকে নুডলস দাও। সবার জন্যই আনছি। এই নাও তোমারটা। আম্মু এই নাও তোমারটা। আম্মু, আব্বু কোথায়? তোর আবু তো ঘরে ঘুমাচ্ছে। ও আম্মু, সন্ধ্যায় ঘুরতে যাব, তোমরাও যাবা? তোরা যা, আমরা পরে যাব একদিন। রাতুল, তুমি না বললা আম্মুকে যেন আমাদের সাথে যায়? তোমার কথা তো আম্মু আব্বু শোনে। শাশুড়ি আম্মা, চলেন ঘুরে আসি। ঘরে আর কতক্ষণ বসে থাকবেন? না, তোমার আব্বুকে বলো যদি যায় তাহলেই যাব। আচ্ছা, শ্বশুর আব্বা উঠুক ঘুম থেকে, পরে না হয় বলবো। হুম। নীলা, একটু ঘরে চলো, আম্মুকে একটা গিফট দেবো, আর তোমাকেও। কি গিফট? গেলেই দেখতে পাবে, চলো। আচ্ছা চলো। আমরা রুমে চলে আসলাম। রুমে এসে দুইটা শপিং ব্যাগ বের করে নীলার হাতে দুটো দিলাম। ওইখানে দুটো শাড়ি আছে, আজকে তোমরা পরবে। আমি তো শাড়ি পরতে পারি না। আম্মুকে বলো পরিয়ে দিতে, পরিয়ে দিবে। না, তুমি পরিয়ে দিবে। পরে তো আবার আদর করতে ইচ্ছে করবে। সমস্যা নেই, করবা। না, করবো না, আর বিয়ের পর করব। আচ্ছা, আর না পারলে ইউটিউব থেকে পড়িয়ে দিবা। আচ্ছা যাও, আম্মুকে শাড়িটা দিয়ে আসো, সন্ধ্যা তো হয়ে আসছে। আচ্ছা। নীলা শাড়িটা দিতে গেল। আমি ইউটিউবে সার্চ দিলাম কিভাবে শাড়ি পরাতে হয়। নীলা আসলো, দরজা বন্ধ করলো। আমি সবগুলো এগিয়ে দিয়ে বললাম, এইগুলো আগে পরে নাও, তারপর আমি শাড়ি পরিয়ে দিচ্ছি। আচ্ছা। আমি নীলাকে শাড়ি পরিয়ে দিলাম। নীলা, দেখো তো সুন্দর হয়েছে কিনা? অনেক সুন্দর হয়েছে। আমি তো আমার নিজের উপরেই ক্রাশ খাইছি। মেকআপ দিবা না, তুমি এমনিতেই সুন্দর। আচ্ছা। আমিও রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নীলাকে নিয়ে চলে আসলাম নিচে। নিচে আসতেই শাশুড়ি বলল, বা আজ তোদের দুজনকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আম্মু। আম্মু, আব্বু ওঠে নাই? উঠেছে, আসতেছে রেডি হয়ে। ও আচ্ছা। আচ্ছা আম্মু, তোমরা বসো, আমি আব্বু আসার আগে চা বানিয়ে আনছি। আচ্ছা যা। নীলা চলে গেল। আমি শাশুড়ি আম্মাকে বললাম, শাশুড়ি আম্মা,
আপনাকেও শাড়িতে খুব সুন্দর লাগছে। মজা করতেছো আমার সাথে? আমি কই 50 বছরের বুড়ি, আর তুমি কই 22 বছরের যুবক। আচ্ছা আম্মা, আর একটা কথা, আপনাদের লাভ ম্যারেজ নাকি পরিবারের দেখা দেখিতেই বিয়ে করেছেন? আমাদের লাভ ম্যারেজ। আমরা সেই ক্লাস 9 থেকে রিলেশন করেছি, এরপর পরিবারের কেউ মেনে নেয় নাই। যখন নীলা হয়েছিল তখন আমরা আবার বাসায় যাই, তখন মেনে নেয় নীলাকে দেখে। ও আচ্ছা, নীলা চা নিয়ে আসলো আর শ্বশুর মশাইও চলে আসলো। আমরা সবাই বসে চা খেলাম। এখন আমরা একটা সুন্দর পার্ক আছে, ওখানে যাব। আমরা গাড়িতে বসে পড়লাম, নীলা আমার সাথে আর আব্বু আম্মু পিছনে বসে আছে। নীলা বলল, হালিমার সাথে আসার সময় দেখলাম সামনে একটা সুন্দর পার্ক আছে, চলো ওইখানে যাই। ওইখানে যাব। এরপর আমরা সবাই পার্কে চলে আসলাম। এসে গাড়িটা সাইড করে ভেতরে ঢুকলাম। নীলার আম্মু বলল, নীলা তোরা ওই দিকে যা, আমরা এই দিকে যাচ্ছি। আর যখন বাসায় চলে যাবি তখন আমাকে ফোন দিস একটা। আচ্ছা আম্মু। আমরা চলে আসলাম কদম গাছের নিচে। আসতেই দেখি তৌফিক একটা মেয়েকে নিয়ে বাদাম খাচ্ছে। আমি নীলাকে বললাম, তুমি গিয়ে বেঞ্চে বসো, আমি আসছি। আচ্ছা। আমি চলে গেলাম তৌফিকের কাছে। কিরে তৌফিক, তুই এইখানে? স্যার আপনি এখানে কেন? ঘুরতে আসছি। আর এই মেয়েটাকে? আসলে স্যার এটা আমার গার্লফ্রেন্ড। ও আচ্ছা, চল আজকে তোদের বিয়ে দিয়ে দেবো। না স্যার, আমাদের সামনের মাসের 5 তারিখে বিয়ে। ও আচ্ছা আচ্ছা, চল তোর ভাবির কাছে। চলেন স্যার। তোকে না বারণ করেছি স্যার না বলতে? আর একবার স্যার বললে একটা লাথি খাবি। আর বলবো না। চল এখন। চল। আমি চলে আসলাম নীলার কাছে। নীলার কাছে আসতে নীলা বলল, এই মেয়েটাকে? কেন, এই মেয়েটিকে চেনো নাকি? আর ওর পাশের ছেলেটা আজকে সকালে আমার হাতে টাকা দিয়েছিল, আর গাড়িটা। এ হচ্ছে আমার বন্ধু তৌফিক, আর এই মেয়েটা হচ্ছে ওর বউ, মানে হবু বউ। ও আচ্ছা। আপু, তোমার নাম কি? আমার নাম মনি। আপনার নাম কি আপু? আমার নাম নীলা। তুমি এইখানে বসো। আর তৌফিক ভাইয়া আর রাতুল, তোমরা দুজন আমাদের প্রপোজ করবে এবং আমাদেরকে ঝালমুড়ি খাইয়ে দিতে হবে। কিন্তু ভাবি, এইখানে তো ফুল পাওয়া খুব কঠিন। আমরা কিচ্ছু জানি না, আপনারা দুজনে যে ভাবি হোক আমাদের প্রপোজ করবেন। আর না করতে পারলে? না করতে পারলে আমাদেরকে 1 লক্ষ টাকা করে দিতে হবে। তাহলে না করি, টাকাটা দিয়ে দিব নে। কি বলিস তৌফিক? স্যার। স্যার মানে? আরে ও পাগল হয়ে গেছে। ওর বসের সাথে ঘুরতে ঘুরতে আমাকেও এখন বস বলা শুরু করছে। ও আচ্ছা। আমরা টাকা পয়সা চাই না তোমাদের কাছ থেকে, আমরা প্রপোজ চাই, এছাড়া অন্য কিচ্ছু না। ওকে, দেখি ফুল পাওয়া যায় নাকি। যান ভাইয়া। আমরা চলে গেলাম ফুল আনতে। পার্ক থেকে বেরিয়ে রাস্তার পাশে দেখি একটা পিচ্চি মেয়ে দাঁড়িয়ে ফুল বিক্রি করছে। তৌফিক বলল, এই তো একটা মেয়ে ফুল বিক্রি করছে, চল ওইখানে। চল। আমরা মেয়েটার কাছে গেলাম। মেয়েটা বলল, ভাইয়া, আপনাদের ফুল লাগবে নাকি? হ্যাঁ লাগবে। আচ্ছা পিচ্ছি, তোমার নাম কি? আমি মোটেও পিচ্ছি না। আর আমার নাম সোনালি। নাইস নেম। আমি ইংরেজি বুঝি না, বাংলায় বলেন। নাইস নেম মানে তোমার নামটা খুব সুন্দর। তুমি কি লেখাপড়া করো না? না, আমার আম্মু খুব অসুস্থ। আম্মুর ওষুধের জন্য অনেক টাকা লাগে। আমি ফুল বিক্রি করে টাকা উপার্জন করি। প্লিজ ভাইয়া, 2টা ফুল নেন না। তোমার আম্মুর চিকিৎসা করাবো আমি, আর তোমার পড়ার খরচও দিব। চলো তোমাদের বাসায়। চলো ভাইয়া। একটু ওয়েট করো তৌফিক, তুই গিয়ে নীলা আর মনিকে নিয়ে আয়। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি।
কিছুক্ষণ পর তৌফিক নীলা আর মনিকে নিয়ে আসলো। নীলা বলল, কি হয়েছে, এত জরুরি ডাকলে যে? এই পিচ্চি মেয়েটার আম্মু খুব অসুস্থ, ওর আম্মুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি মোটেও পিচ্ছি না, বললাম না? হ্যাঁ সোনালি, আচ্ছা চলো। চলো ভাইয়া। আমরা চলে আসলাম সোনালিদের বাসায়। বাসায় আসতে দেখতে পেলাম সোনালির মা বিছানায় শুয়ে আছে। আর একটা কথা বলা হয়নি, মনি হচ্ছে একজন ডাক্তার। মনি বলল, ভাইয়া আমি দেখতেছি কি হয়েছে ওনার। আচ্ছা যাও দেখো। মনি দেখে বলল, ভাইয়া ওনাকে কিছু টেস্ট করাতে হবে। আচ্ছা নীলা আর মনি, তোমরা দুজন আন্টিকে ধরে গাড়িতে নিয়ে আসো। আচ্ছা, তোমরাও যাও সোনালীকে নিয়ে, আমরা আসতেছি। ওকে সোনালি, চলো গাড়িতে। আমরা চলে আসলাম গাড়িতে। আন্টিকে নীলা আর মনি নিয়ে আসলো। ওরা পিছনে বসেছে আর আমি ড্রাইভ করতে লাগলাম। সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে চলে আসলাম, যেখানে মনি কাজ করে। মনি আন্টিকে ভেতরে নিয়ে গেল টেস্ট করাতে। আমরা বাইরে বসে আছি। নীলা বলল, সোনালী, তুমি লেখাপড়া করবে না? করবো তো, কিন্তু আম্মু তো অসুস্থ, আর আম্মু কাজ করতে পারেও না। তুমি চিন্তা করো না, আমরা তোমার আম্মুকে সুস্থ করব আর তোমাকে একটা স্কুলে ভর্তি করিয়ে দিব। ভালো করে লেখাপড়া করবা, লেখাপড়া করে একজন ডাক্তার হবা, যাতে কোনো মায়ের সেবা কম না পড়ে। আচ্ছা। একটু পর মনি আসলো, বলল, ভাইয়া ওনার জ্বর খুব, আর অনেক দিন ওষুধ খায় নাই, তাই অসুস্থ হয়ে পড়েছে। এইখানে আমরা 7 দিন রাখবো, সুস্থ হলেই রিলিজ দেব। আচ্ছা। কিছুক্ষণ পর দেখলাম আমার ফোন বাজছে, তাই আমি ফোনটা বের করে দেখি নীলার আম্মু ফোন দিয়েছে। আমি রিসিভ করে বললাম, আম্মু কোথায় আছেন এখন? এখন তো পার্ক থেকে যাই নাই, আমরা কি রিক্সা নিয়ে চলে যাব নাকি থাকবো? থাকার দরকার নেই, সন্ধ্যা হয়ে আসছে, আপনারা রিক্সা নিয়ে চলে যান। আচ্ছা। আমি ফোনটা রেখে দিতে নীলা আসলো আর বলল, কে ফোন দিয়েছিল? আম্মু ফোন দিয়েছিল, আমি বলেছি বাসায় চলে যেতে। ভালো করেছো। চলো আমরা সোনালিকে নিয়ে বাসায় চলে যাই। সোনালির আম্মু এখানে ভর্তি থাকবে 7 দিন, আর নার্স সবসময় ওনার খেয়াল রাখবে। আমরা আবার কালকে আসবো। আচ্ছা সোনালি, চলো আমাদের সাথে। কোথায় যাব আপু? আমাদের বাসায়। না, আমি আম্মুকে ছাড়া যাব না। আর আম্মু এইখানে একা থাকবে কি করে? তোমার আম্মুকে চিকিৎসা করাবে, আর ওই যে 2টা মহিলা আছে, ওনারা তোমার আম্মুর খেয়াল রাখবে। আর আমরা আবার কালকে সকালে আসবো। আচ্ছা। আমরা সোনালিকে নিয়ে চলে আসলাম বাসায়। তৌফিক আর মনি হাসপাতালে আছে। ওরা সবকিছু ঠিকঠাক করে বাসায় চলে যাবে। বাসায় আসতে নীলার আম্মু বলল, নীলা, এই মেয়েটা কে? তোমাকে পরে বলবো, আমরা ফ্রেশ হয়ে আসি আগে। আমরা চলে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সোনালিকে নীলার আম্মু নিয়ে গেছে। আমরা নিচে আসতে দেখি সোনালি খাবার খাচ্ছে 2 হাতে। আমি গিয়ে বললাম, সোনালি আস্তে আস্তে খাও, আর ডান হাতে খাও। ভাইয়া, এই খাবার আমি কখনো খাই নাই, তাই 2 হাতে খাচ্ছি। তুমি হাত ধুয়ে আসো, আমি তোমাকে খাইয়ে দিব। সত্যি খাইয়ে দিবা আপু? খাইয়ে দিব। তুমি যাও, হাত ধুয়ে আসো। সোনালি হাত ধুয়ে আসলো, নীলা খাইয়ে দিল সোনালিকে। এইভাবে 7 দিন চলে গেল, আর এই 7 দিনে হালিমার বিয়ের সব কিছু ঠিক করা হয়ে গেছে। সোনালির মা এখন থেকে আমাদের বাসায় থাকে। আজকে হালিমার গায়ে হলুদ। নীলা বলল, এই যে মিস্টার হনুমান, এদিকে একটু শুনে যান। আমি নীলার কাছে যেতেই নীলা বলল, এই নেন শাড়ি, এইটা আমাকে পরিয়ে দেন। আমি তো পারি না পড়াতে, আম্মুর কাছে যাও, না হয় হালিমার কাছে যাও, পরিয়ে দিবে। না, তুমিই পড়াবে। ইউটিউবে দেখে দেখে কিভাবে পড়ায় ওইভাবে।
আচ্ছা, হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলো। গিয়ে দরজা খুলতে দেখি ঋষিতা দাঁড়িয়ে আছে। আমার মনে ছিল না মাস্কটা পরতে। ঋষিতা বলল, রাতুল তুমি এখানে? কে রাতুল? আর কাকে যান? তুমি আমার রাতুল, 7 বছর পর তোমাকে কাছে পেয়েছি, আর ছাড়বো না তোমাকে। আমি তো আপনাকে ভালো করে চিনিও না। নীলা, দেখো তো এই মেয়ে কি বলছে। কি হয়েছে রাতুল? এই মেয়েটা বলছে আমাকে নাকি চিনে। তুমি একটু বলে দাও তো যে আমাদের বিয়ে হয়ে গেছে। ঋষিতা আপু, উনি আমার বর। আর আপনি হয়তো ভুল করছেন চিনতে। না, আমি ভুল করছি না। আমি এক্ষুনি ওনার পরিবারের সবাইকে ডেকে আনতেছি। যান, ডেকে আনেন, দেখেন কি বলে ওনারা। হুম। ঋষিতা চলে গেল। নীলা দরজা লাগিয়ে দিয়ে বলল, তুমি এখানে বসো, তুমি এখানে বসো। আমি তোমার গালে একটা পোড়া দাগের ট্যাটু করে দিই, যাতে কেউ না বুঝতে পারে। ওকে। নীলা আমার গালে একটা ট্যাটু করে দিল। আমি মুখে মাস্কটা পরে নিলাম। দরজায় ঠকঠক আওয়াজ করতে লাগলো। নীলা গিয়ে দরজা খুলে দিল। পরিবারের সবাই রুমে ঢুকতেই ঋষিতা বলল, চাচি, আপনি বলুন, এই আমার রাতুল, তাই না? আরে ঋষিতা মা, তুমি ভুল করতেছো। আমাদের ছেলে মারা গেছে, আর এটা হচ্ছে নীলার বর। না, এটা হতে পারে না। আপনি বলেন ওনার মুখ থেকে মাস্কটা খুলতে। নীলা, তোমার বরকে বলো তো মাস্কটা খুলতে, সবাই দেখুক। আচ্ছা, এই যে তোমার মাস্কটা খুলে দেখিয়ে দাও ওদেরকে। আচ্ছা। আমি মাস্ক খুলে বললাম, দেখেন তো আমাকে আপনারা। মা ঋষিতা, তুই হয়তো ভুলে দেখছিস, আর ওনার মুখ তো ম্যাচ করে না। তুই গিয়ে ছবিটা এনে দেখ। হালিমা, তুই চল, আজকে তোর গায়ে হলুদ। বরের বাড়ি থেকে মানুষ এসেছে, দেরি করলে হবে না। আর ঋষিতাকে বল আর যেন এমন পাগলামি না করে। তুই চিন্তা করিস না, আর পাগলামি করবে না ঋষিতা। ঋষিতা, চল আমার সাথে। সবাই চলে গেল। আব্বু বলল, বাবা, তুই চিন্তা করিস না, যত তাড়াতাড়ি সম্ভব হালিমার বিয়ের পর ঋষিতার বিয়েটা দিয়ে দিব। হুম, এটাই করো। হালিমা বলল, ভাইয়া চল এখন। হুম, চল। এরপর আমরা চলে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি ঋষিতা এক কোণায় বসে আছে আর কান্না করছে। যাই হোক, কোনো মতে হালিমার গায়ে হলুদটা হয়ে গেল। কাল বিয়ে। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নীলা শাড়ি চেঞ্জ করছে। আমি দরজা লাগিয়ে দিয়ে পেছন থেকে নীলাকে জড়িয়ে ধরলাম। নীলা বলল, এই কি করতেছো? ছাড়ো, শাড়িটা খুলি। আমি খুলে দিই? না, যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে আসো। একটা চুমু দিলে যাব, না হলে এইভাবে দাঁড়িয়ে থাকবো। সামনে আসো, দিতেছি। আমি নীলার সামনে যেতেই নীলা আমার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিল আর বলল, হয়েছে এখন? আর একটা জায়গায় বাকি আছে। কোথায়? ঠোঁটে। নীলা ঠোঁটে চুমু দিয়ে বলল, এখন তো হয়েছে, যাও। আচ্ছা। আমি ফ্রেশ হয়ে এসে দেখি নীলা শাড়ি চেঞ্জ করে বসে আছে। আমি গিয়ে নীলার পাশে বসলাম। নীলা বলল, এই, ঋষিতার সামনে তুমি যাবে না, না হলে ঋষিতা তোমাকে চিনে ফেলবে। এখনই তো চিনে ফেলেছিল। হুম। আবার দরজায় ঠকঠক করে আওয়াজ হলো। নীলা বলল, তুমি বসো, আমি দেখছি কে আসছে। আচ্ছা। নীলা জানালায় উঁকি দিয়ে দেখে দরজার সামনে ঋষিতা দাঁড়িয়ে আছে। নীলা বলল, তুমি ওই আলমারিতে গিয়ে লুকিয়ে পড়ো, ঋষিতা আসছে। আচ্ছা। আমি গিয়ে আলমারিতে লুকিয়ে পড়লাম। নীলা গিয়ে দরজা খুলে দিল। ঋষিতা ঘরে এসে বলল, নীলাপু, আপনার বর কোথায়? ও একটা কাজে বাহিরে গেছে। কেন, কোনো দরকার নাকি? হুম, এই কাগজে একটা মেডিসিনের নাম লেখা আছে। যদি বলতেন আসার সময় নিয়ে আসতে। আচ্ছা, আপনি যান, আমি বলে দিতেছি ফোন দিয়ে। ঋষিতা চলে গেল। আমি বেরিয়ে বললাম, কি বলছে ঋষিতা? এই ওষুধটা এনে দিতে ঋষিতাকে। আমি ঔষধটা দেখে নীলাকে বললাম, নীলা, এটা তো মনে হয় ক্যান্সারের জন্য। আর কোন কোন রোগের যেন? মানি তো বলছিল। আচ্ছা, তুমি
মানিকে ফোন করে জিজ্ঞেস করো। আর আমি যাচ্ছি ঋষিতার কাছে, গিয়ে জিজ্ঞেস করি, দেখি কি বলে। আচ্ছা, আমি মনিকে ফোন দিয়ে বললাম, হ্যালো মনি, ভাইয়া বলো। এই ঔষধ তো ক্যান্সারের, আর কোন কোন রোগের জন্য? আরো অনেক রোগ আছে। কেন ভাইয়া? এই ওষুধটা কাউকে দিয়ে পাঠিয়ে দাও, আমি 2 দিন পর আসবো। আচ্ছা ভাইয়া। মনি, কালকে তৌফিকের সাথে আসবে কিন্তু, আমার বোনের বিয়ে। ভাইয়া আমার একটা বান্ধবীরও বিয়ে কাল। আচ্ছা, চেষ্টা করব আসার জন্য। আর আমি ওষুধ পাঠিয়ে দিতেছি। আচ্ছা, আমি শুয়ে শুয়ে ভাবছি, হঠাৎ আম্মু আসলো। আম্মু বলল, বাবা আসবো? আসো মা। আম্মু রুমে আসলো। আমি আম্মুকে বসিয়ে দিয়ে বললাম, আচ্ছা আম্মু, এই বাড়িতে কি কারো ক্যান্সারের সাথে অন্য কারো রোগ আছে নাকি? আছে, কিন্তু কিন্তু কি? ওইটা হচ্ছে ঋষিতার 3 থেকে 4 মাস বেঁচে থাকবে।